অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রথমে সিআইডি, তারপরে এলো ইডি। সিআইডির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, মানে ইডির পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো 15ই জুন তাকে দেখা করতে যেতে বলা হয়েছে। দেখুন, সিআইডি পৌঁছেছিল ওই যে বিরোধী দলনেতা নির্বাচনের ব্যাপারে যে এমএলএদের সই জাল হয়েছে, এমএলএরাই সেটা অভিযোগ করেছেন, সেই তদন্তে। তো এটা তো তাকে একটা তারিখে আবার যেতে বলা হয়েছে, সেটা সিআইডি তদন্ত করছে। আর ইডি পৌঁছেছে নিয়োগ দুর্নীতির লেনদেনের সঙ্গে তিনি যুক্ত বলে। তো উনি তো অনেক অপরাধ করেছেন, অতএব অনেক এজেন্সি তার দরজায় পৌঁছবে, আরও পৌঁছবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে, তাকে ডাকছে, এসে যাবে কিনা সেটা দেখার বিষয় এখনো, কিন্তু গ্রেফতারি হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো সবার প্রশ্ন। গ্রেপ্তারি হবে না এরকম কথা নেই। এই সিআইডি যে তদন্ত করছে, এটাও তো কগনাইজেবল এবং নন বেলেবল অফেন্স, এবং যে টাকা পয়সার যে লেনদেন করেছে সেটাও সেরকম কঠিন অপরাধ। অতএব এই সিআইডির কেসেও গ্রেপ্তার হতে পারেন, ইডির কেসেও গ্রেপ্তার হতে পারেন। তার মধ্যে আরও অনেক কেসও আছে। এই যে এফআইআরগুলো হয়েছে এইসব হুমকি দেওয়ার জন্যে, এই যে ঘরে ঢুকে মারবো, 4 তারিখে 12টার পর কে কত জল্লাদ, আর কার দিল্লির কোন বাবা ঠেকাবে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে বাপের বেটা হলে বুকের পাটা থাকলে হাজির থাকতে বলা, ফলতাতে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা। তো এইসব ব্যাপারে যেসব এফআইআর হয়েছে সেগুলোতেও গ্রেপ্তার হতে পারে। লিপস অ্যান্ড বাউন্স বিভিন্ন ক্ষেত্রে জড়িত। লিপস অ্যান্ড বাউন্সে যে আপনি যে বাড়িতে এতদিন উনি থাকতেন, যে বাড়ির দুদিকে দুটো পুলিশ কেস লাগানো ছিল, সেটাও তো লিপস অ্যান্ড বাউন্সের নামে আছেই শোনা যাচ্ছে। তো উনি যে বাড়িটায় থাকতেন সেটা একটা ওই শেল কোম্পানির নামে। তো তাকে যদি তদন্তকারী সংস্থার লোকেরা না ডাকে তো কাকে ডাকবে? এই যে কালীঘাটের কাকু, তিনি বারংবার বলেছিলেন বসকে কেউ ছুতে পারবেন না। এখন তো বিভিন্ন ক্ষেত্রে ইডি, সিবিআই একের পর এক তলব করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন যে অবস্থা ছিল কেউ কেউ ছুতে পারেনি তো। কিন্তু তিনি পরে আরও কিছু কথা বলেছেন, সেগুলো শুনছেন না? যে বস আরও টাকা কোটিতে দাবি করেছিলেন, সেগুলো আর তারা চাকরি প্রার্থীরা দিতে পারবে না শুনে তাদের চাকরি পুরো বাতিল করতে বলেছিলেন, অ্যারেস্ট করার মতো কথা বলেছিলেন। তো ওনার অপরাধের তো কোনো সীমা সংখ্যা নাই, অনেক বেশি অপরাধ করেছেন। তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেভাবে জড়িয়ে রয়েছে, আপনি নিজেও এতক্ষণ বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারিকে তাহলে শুধুমাত্রই সময়ের অপেক্ষা? দেখুন, গ্রেপ্তার কখন করতে হয়? ছোটোখাটো অপরাধে তো এখন আইন বলছে যদি যার বিরুদ্ধে অভিযোগ তিনি ডাকা হয় তাকে 7 বছরের কম জেল, যে অপরাধগুলোতে, এবং তিনি এসে সহযোগিতা করেন, তাহলে তাকে গ্রেপ্তার করার দরকার নাই। যদি না এরকম দেখা যায় যে তিনি কোনো সাক্ষ্য নষ্ট করছেন, তিনি এমন জায়গায় চলে যাবেন যে তাকে আর ধরা যাবে না, বা এখনই গ্রেপ্তার না করলে কেসটা তদন্ত এগোচ্ছে না, এরকম কিছু কারণ দিতে হবে গ্রেপ্তার করতে গেলে। আর গ্রেপ্তার কেন করতে হয়? যে তাকে আদালতে হাজির করাতে হয় বিচারের জন্য। তো তার বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় হলে তাকে আদালতে হাজির করার সময় তারা গ্রেপ্তারি করবেন যদি দরকার পড়ে। আর যদি তদন্ত করে দেখা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণই হচ্ছে না, তাহলে তো গ্রেপ্তার হবে না। স্যার, একের পর এক তৃণমূল থেকে পদত্যাগ করছেন ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী। দেখুন, তৃণমূল দলটায় সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরম্ভ করে যারা ছিলেন সব অপরাধী, অপরাধের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ যতদিন সঙ্গে ছিল ততদিন তারা নিরাপদ ছিলেন। এখন যেহেতু অন্য শাসক দল ক্ষমতায় এসছেন রাজ্যে, পুলিশ তো তাদের সুরক্ষা দেবে না। অতএব তারা যদি এখন তৃণমূলের সঙ্গে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার সম্ভাবনা, তাদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা,
সেই জন্য তারা পদত্যাগ করে অন্তত খানিকটা দূরত্ব রক্ষা করছে যাতে গ্রেপ্তার হতে দেরি হয়, এবং তারপরে হয়তো গ্রেপ্তার নাও হতে পারেন এই আশাই করছে, নাহলে কেন পদত্যাগ করতে যাবে। সে তৃণমূলের প্রতীক, তৃণমূলের দলটাই কি দিন শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? না, কারণ না, 58 দেখুন, 2/3 এমএলএ তো বিরোধী দলনেতা চেয়েছে, তাদের বিরোধী দলনেতা হয়ে গেল। হুম, অভিষেক ব্যানার্জি যে চিঠি পাঠিয়েছিলেন, যাকে বিরোধী দলনেতা করতে বলেছেন, তো হয়নি। মমতারও এত মত ছিল, তার মানে মমতার নেতৃত্ব এখানে থাকলো না। মমতাও যেটা অন্যায় করেছেন বলে আমি বলবো, যে যেমন মুখ্যমন্ত্রী কে হবে, যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই দলের এমএলএ ঠিক করেন, কেউ যদি বলে দেয় তাও সেটা এমএলএদেরকে দিয়ে বলাতে হয়। তো এখানে বিরোধী দলনেতা কে হবে, তো বিরোধী যে এমএলএরা আছে তারা তো ঠিক করবে। তো তারা মিটিংয়ে এলেন না, তাদের নাম লিখে দিয়ে আর একটা অ্যাটেন্ডেন্স শিটকে রেজুলেশনের কপি বলে পাঠিয়ে দেওয়া হলো স্পিকারের কাছে, এবং সেটা তদন্ত হচ্ছে, এবং তদন্তে যে এমএলএদের নমুনা সংগ্রহ করা হচ্ছে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট যদি বলে দেয় যে এগুলো জাল সই, তাহলে তো যে সাজা আছে 7 বছরের জেল, জরিমানা আছে। দুটো কারণে, প্রথমত জালি, সই। হ্যাঁ, সই জাল করার জন্যে, প্রতারণার জন্যে, আর দ্বিতীয়ত এই যে জালিয়াতি যেখানে আছে সেই ডকুমেন্টকে জেনুইন ডকুমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য। তো যে অপরাধ আছে সেই অপরাধী এদের জেল জরিমানা দুই হতে পারে। হ্যাঁ, ঋতব্রত দা বিরোধী দলনেতা, নতুন বিরোধী দলনেতা, 58টা সই পেয়েছে তিনি। ঋতব্রতের সম্পর্কে তো আপনারা আমার থেকে ভালো জানেন, সিপিএম তাকে কেন বহিষ্কার করেছিল, আর সেই দাগি বহিষ্কৃত লোককে তৃণমূল কেন গ্রহণ করেছিল। শুধু গ্রহণই করেনি, তাকে ইন্টাগ্রেল প্রেসিডেন্ট করেছিল, তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল জোহর সরকার যখন রাজ্যসভার পদ ছাড়লেন, এবং তারপরে তাকে টিকিট দিয়ে এমএলএও করেছেন। এখন নেত্রী বলছেন যে আমার এটা ভুল হয়েছিল। হুম, তো তখন তো তিনি ঠিক করছিলেন যে দাগি লোকগুলোকে দলে ঢুকাচ্ছিলেন। তো দাগি, তিনি যদি দাগি না হবেন তাই দাগি লোকদের তিনি পছন্দ করবেন কেন? তিনি যদি অপরাধী না হবেন তাহলে অপরাধী লোকগুলোকে দলে কেন রাখবেন? তো তাহলে কোনটা আসল তৃণমূল এখন? দেখুন, এটা তো নির্ভর করবে বিধানসভায় যাদের 80 জনের মধ্যে 58 জন, 60 জনের সমর্থন যাদের সঙ্গে আছে, তারা যা বলবে সেটাই তৃণমূলে হবে। এখন তারপরে লোকসভা আছে, লোকসভা ভাঙতে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে এই প্রসঙ্গটা উঠে আসছে। তো লোকসভাও যদি 2/3 এরা জোগাড় করতে পারে, তাহলে তো থেকে নির্বাচন কমিশনে যেতে হবে সিম্বলের জন্য। সিম্বল এটা কাদের হাতে থাকবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, তো সেটা এখনো সিদ্ধান্ত হতে দেরি হবে। স্যার, একেবারেই শেষ একটা প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না যেখানে বসেছিলেন ওয়াই চ্যানেলে, সেখান থেকে তিনি বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু সবাই তো মুখ্যমন্ত্রী ছিল, আমার বাড়ির সামনে এরকম কেন হচ্ছে? তো মমতা ব্যানার্জিকে আপনারা তো জিজ্ঞেস করতে পারবেন না যে জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য অপরাধীদের ছাড়াতে থানায় চলে গিয়েছিল, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করেছিল, পুরো নিয়োগে দুর্নীতি করেছিল, স্বাস্থ্য বিভাগেও দুর্নীতি করেছিল, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? তো জ্যোতি বসু এসব করেনি, তাদেরকে কেউ চোর বলেনি। উনি চুরি করেছেন চোর বলছেন, উনি তো ডাকাতি করেছেন ডাকাতও বলবেন। এরপরে যখন সাজা হবে ওনাকে ক্রিমিনালও বলবেন।